এই মাস্টার মাইন্ডের একজন মাস্টার আছে, তার নাম হলো তারেক রহমান। আপনি মাহফুজ কিসের সংস্কারক? আপনি রেজওয়ানা কিসের সংস্কারক? আপনি কিসের সংস্কার করবেন? আপনার বয়সও কাভার করে না। একজন উপদেষ্টা একজন বলল, কি বলল, এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে। আমাদের নির্বাচন কমিশনার কি বলল, যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন হবে। এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে, তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না। এই জন্যই বলছি যে না, আপনারা সঠিকভাবে চলেন, বুঝেন না, জানেন না, শুধু শুধু খালি ফাল পাই। ধন্যবাদ আপা। নাজমুল ভাই, আপনি একটু আসেন, স্ক্রিনে আসেন। আপনি একটু স্ক্রিনে আসেন, তাহলে খুব সুবিধা হবে। আমরা যে বারবার বলছি মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডের একজন মাস্টার আছে, তার নাম হলো তারেক রহমান। সেই কথাটা নাজমুল ভাই মাঝে সাঝে টকশোতে বইলেন, তা নাইলে অসম্পূর্ণ থেকে যায় বিপ্লব। আরেকটা জিনিস হলো যেটা আজকে আপনি নিয়ে আসছেন, দেখেন আমি আপনার কিছু কমেন্টস দেখলাম, আমি কমেন্টস গুলিও পড়ছি দেখলাম, এবং যারা এই কথাগুলি বলছেন তাদেরকে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের। আপনারা বছর বছর তাবলিগ করেন, আমি কিন্তু চিল্লা দেওয়া লোক, একেবারে তাবলিগ জানি না, বুঝি না, এটা ঠিক না। আর আমি যে কথা বলছি, যার নাম উচ্চারণ করছি, উনি হলেন আমার শিক্ষাগুরু, আরবি শিক্ষাগুরু জনাব মাওলানা কসিমউদ্দিন সাহেব। তার মসজিদে এই প্রথম তাবলিগ জামাত শুরু হয়েছিল পাকিস্তান আমলে। তিনি যখন মৃত্যুবরণ করে, আমরা জানাজা শেষ করে লাশ নিব, দেখা যায় আবার জানাজার গ্রাউন্ড ভর্তি হয়ে গেছে। 3বার জানাজা পড়ছে মানুষ। কারা আসছে, কারা পড়ছে, কিছুই জানি। এই ধরনের একজন ওলি ছিলেন। আর তারই জামাই এই তাবলিগকে ধারণ করেছিল তার মৃত্যু পর্যন্ত। ওনার নাম হলো হাজী আব্দুস সুবহান। তাবলিগ যারা করেন বা তাবলিগের নেতা যারা, তাদেরকে বলছি শুনেন। হাজী আব্দুস সুবহান সাহেব এই তাবলিগকে টঙ্গীর মাঠে এস্টাবলিশ করে দিয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত। উনি তাবলিগ শুরু হওয়ার 3 মাস আগে তুরাগের পারে চলে যেতেন, সমস্ত মালামাল স্টোরেজ করে শেষ করে 3 মাস পরে উনি ওনার বাড়িতে ফিরে আসতেন। এই ধরনের তাবলিগের উস্তাদদের সাথে চলার অভিজ্ঞতা আমার আছে। আর একটা কথা শুনে রাখেন, যে মামুনুল হক সাহেব সম্বন্ধে বলছেন, মামুনুল হক সাহেবের স্ত্রীকে নিয়ে আমার সোনারগাঁতে একটা ইনসিডেন্ট ঘটছিল, আপনারা সবাই জানেন। হাসিনা সরকার 17টা মামলা করেছিল। আমি মামুনুল হক সাহেবের স্ত্রীর মামলায়ও 6 মাস জেল খাটছি। এবং মামুনুল হক সাহেব, মাওলানা ইব্রাহিম, কারি ইব্রাহিম সাহেব, জুবাইর সাহেব, মাদানী সাহেব, এদের সবার সাথে জেল খাটার অভিজ্ঞতা আছে। এবং তাদের সাথে আমি আলোচনা করার, মাসারা যেটা কোন আপনারা, সেগুলি করার সুযোগ জেলখানায় প্রচুর পেয়েছি। আমি শুধু বলছি এই জন্যই আপনাদেরকে, এখন কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, দেখেন আপা, এই জিনিসটা কেন হচ্ছে কলিমুল্লাহ ভাই শুনেন, আজকে যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। কারণ অরাজনৈতিক সরকার বিধায় এই ঘটনা ঘটতে পারছে। মামুনুল হক সাহেব যে হুঙ্কার দিয়েছে, বা সাদ সাহেবের গ্রুপ যে হুঙ্কার দিয়েছে, যে কাকরাইল মসজিদ দখল করছে, এটা কিন্তু আজকে কালকার ঘটনা না। এই ঘটনাটা অনেকদিন ধরে চলছিল। উনি যদি সত্যিকার অর্থে এই জিনিসটার বিনিময় চাইতেন, তাহলে অবশ্যই উনি মন্ত্রণালয় 2 পক্ষের নেতৃবৃন্দকে ডাককে একটা সলিউশন উনি বের করতে পারতেন। আজকে রক্ত ঝরতো না, সেখানে গন্ডগোল হতো না। আপনাকে একটা জিনিস বলি আমি, আপনারা যে তাবলিগ করেন, হেফাজতের যিনি নাকি মহাসচিব ছিলেন প্রয়াত, আমার খুব কাছের মানুষ, মাওলানা নূর ইসলাম সাহেব, আমার বাড়ির পাশে ওনার মাদ্রাসা, উনি বাবনগরী সাহেবের ভাগিনা। যখন এই সমস্যা হেফাজতের ঘটেছিল, মাওলানা আব্দুল জব্বার সাহেব, উনি নাই প্রয়াত, ওনাকে নিয়ে দিনের পর দিন এবং রাত্রেও দেখা গেছে, আমার ভিডিও ফুটেজে দেখছি, যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার নেতৃবৃন্দকে জেল থেকে বের করার প্রচেষ্টা চালাচ্ছে। একদিকে আলোচনাও চলবে, আরেকদিকে আন্দোলনও চলবে। এটাই হলো নিয়ম।
তো সেহেতু কেন সরকার এই আলোচনার টেবিলে আসলো না, এটাকে সংঘাতের দিকে নিয়ে গেল? ওনাদের অপরিপক্কতা, নাকি ওনারা জিনিসটা বুঝতে পারেননি? যে কোনো একটা লিকেজ এখানে আছে, যার কারণে এই ঘটনা ঘটেছে। সেহেতু আমি মনে করি, আমি একজন তাবলিগের সদস্য হিসাবে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শান্ত থাকেন। দেশ একটি আনস্টেবল অবস্থা, ক্রাইসিস আমরা পার করছি। রাষ্ট্র এত খুব ভালো নাই। সেহেতু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। এই ২৪-এর রক্ত যারা দিয়েছে এই ছাত্র জনতা, এই রক্ত বৃথা হয়ে গেলে এখানে দেখবেন ভারতের পতাকা উঠছে, ইসলামের কোনো ঝান্ডা থাকবে না। সে কথাটা খেয়াল করে দয়া করে এখনো যুদ্ধদেহী ভাব যেটা প্রকাশ করছেন সেখান থেকে ফিরে আসুন। আর আমাদের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব, আমি ধন্যবাদ জানাই, উনি মাস্টার মাইন্ড। তবে আমি বলি না, নাজমুল ভাই, প্রথম আলোর মাহফুজ বলতো এই মাহফুজ নাকি হিজবুল তাহরির নেতা। অনেকবার পড়ছি তার পত্রিকায়, ডেইলি স্টারে এবং প্রথম আলো। তো যা হোক, আমি আর আপনার ওই কথায় যাব না। আজকে আপনি একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। যদি মাস্টার মাইন্ড হয়, সে কখনো মাঠ থেকে পালায় যায় না, যেমন হাসিনা পালায় গেছে। রবি ভাই, মাস্টার মাইন্ড এই কয়েনেসটা প্রফেসর ডক্টর ইউনূসের দেয়া, আমার না, কিন্তু আমি জাস্ট কোট করেছি। আমি ওই জন্যই আবেদন করছি যে মাস্টার মাইন্ডটা বলবেন যে মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হলো তারেক রহমান। এটা একটু প্লাস করে দিয়ে এটা বলছি। আপনারা ওইটা বললেন না, এই কথা আমি বলিনি, বা আপনি বলছেন এটাও আমি বলিনি। এখন যে কথাটা আমি আপনারা বলতেছি সেটা হলো, একজন বীর প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ দেয়, যেটা আমার ইসলামে সবচেয়ে বড় উদাহরণ। আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই কন্যা, আমাদের মা ফাতেমার সন্তান, কারবালার প্রান্তরে পুরা পরিবার নিয়ে ইচ্ছা করলে তিনি যুদ্ধ করতেন, পরিবারকে ওখান থেকে সরিয়ে দিতে পারতেন। কিন্তু ইসলামের জজবা, নবীর জজবা, শিশু কাসেমের মতো ছেলে বাবাকে বলছে আমি ফেরত যাব না। যুদ্ধ করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আর আপনি সকালে স্ট্যাটাস দিয়ে 2 ঘন্টা পর এটা উঠাই ফেলালেন কেন? আপনি কার শিক্ষা নিছেন? আপনার শিক্ষক কেডা? যে মাস্টার মারার নিজের শিক্ষাটা কার কাছ থেকে নিছেন? আজকে যেই ছবি আপনি এখানে প্রকাশ করছেন, ম্যাপ বঙ্গভঙ্গের, আপনার এই বঙ্গভঙ্গের ইতিহাসই তো জানেন না। এই বঙ্গভঙ্গের প্রধানমন্ত্রী তো ছিল শেরে বাংলা ফজলুল হক। আসামের ভাষাঞ্চলের নেতৃত্ব করত আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই বঙ্গভঙ্গের বিপক্ষে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, তাহের সরওয়ার্দী সাহেব, আমাদের আতর রহমান খান সাহেব সহ এই বাংলার যত নেতা ছিল কলকাতাতে, সকলে বিরোধিতা করেছিল। আর ওই কলকাতার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গভঙ্গ বাতিল করে দিয়েছিল। তার সাথে কে সুর মিলিয়েছিল? সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন সভাপতি কমরেড মুজাফফর আহমদ। তার সাথে কে হাত মিলিয়েছিল? হিন্দু মহাসভার নেতা, এই যার কবিতা পড়ি আমরা খুব বাহাবাদী, নদী সাঁতরায় মারা দেখতে গেছিলাম, বিদ্যাসাগর। তারা এই বাংলাকে ভাগ করে দিয়েছিল, ডিভাইড করে দিয়েছিল। আজ পর্যন্ত আমরা সে বাংলাকে ওই রূপে আর ফেরত পাইনি। আমি সে কথাটা বলতে চাই। আমি কলকাতার টিভিতে আজকে যাব, গত কয়েকদিন আগে গেছিলাম। আমি ওদের এক জেনারেল সাথে আমার সাথে কথা হয়েছিল, আমি তখন বলছিলাম যে আপনার মধ্যে স্পৃহা জাগতে হবে। সে বলছে আমাদের নাকি বাংলাদেশের জনগণের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। আমি ওনাকে বলছিলাম যে 52 ভাষার জন্য, এই ভাষার জন্য পৃথিবীর কেউ রক্ত দিচ্ছে রেকর্ড নাই। এই ভাষার জন্য রক্ত দিচ্ছে বাঙালি, আমরা রক্ত দিচ্ছি। 69-এ গণ অভ্যুত্থান করেছি আমরা, 70-এ নির্বাচন করেছি, বিজয় নিয়ে এসেছি, 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদ হয়েছে। 24-এ আবার আমরা স্বৈরাচার হটানোর জন্য বিপ্লব করেছি, যেখানে 2.5 থেকে 3 হাজার
আমাদের নেতাকর্মীকে প্রাণ দিতে হচ্ছে। আপনাদের একটা মশা মারারও অভিজ্ঞতা নেই, এইভাবে বলে দিছিলাম, একটা মশা মারারও অভিজ্ঞতা কলকাতার লোকদের নাই। কোন যুদ্ধ করছেন ইতিহাস নাই, সেহেতু এরা হলো পরজীবী। মাহফুজ সাহেব ধারণা করতে পারেন না রাজনীতি সম্বন্ধে ওনার কি ধারণা আমি জানি না। এই যে কলকাতার এই অংশটাই শুভেন্দু টুবেন্দু নাম শুনেন, এই যে কি মমতা, এগুলো হলো পরজীবী মানুষ। ওদেরকে কে শাসন করে জানেন? গুজরাটের মাউরা মোদি, গুজরাটের মাউরা মোদি ওগো প্রধানমন্ত্রী। এই উত্তর প্রদেশের আরেক মাউরা আদিত্যনাথ ওগো নেতা, অমিত শাহ ওদের নেতা, রাজনাথ সিং নেতা, সব হলো মাউরা আর হলো বিহারি। ওদের মধ্যে কোনো জাগরণ নাই। ওরা একটা পতাকা পাবে কই থেকে? 30 লক্ষ শহীদের রক্তে পতাকা অর্জন করেছে। পতাকা অর্জন করতে হলে তো রক্ত চড়তে হবে। ওদের মধ্যে তো সে ফিলিংস নেই। কাকে আপনি জাগাচ্ছেন মাহফুজ সাহেব? ওরা যে 1947 সালে এই আমাগো এই কৌরা তেল বুঝেন, কৌরাতল সরিষার তেল, এই কৌরা তেল নাকের মধ্যে দিয়ে যে হুইছে মমতা শুভেন্দুরা এখন পর্যন্ত আর জাগে নাই। ওদের মধ্যে দেশপ্রেম নাই, ওদেরকে বুঝে লাভ নাই। আমরা আমাদের বর্ডার সুসংহত করব, আমাদের রাষ্ট্রকে সুসংহত করব, আমাকে দেশকে সুসংহত করব, এবং ওদের যত অপপ্রচার আছে সব অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। আসেন আমরা সবাই মিলে এই সংগ্রাম অংশগ্রহণ করি। আজকে আমি প্রিয় দর্শক, হাসিনা আবার এখান থেকে বলাটা ঠিক হচ্ছে না, তবু আমার বোন বলছি, আমি কলকাতা নিউজে থাকবো, সিএন কলকাতা নিউজে 8:30টায় থাকবো বাংলাদেশের সময়। আপনারা আসবেন, সেখানে প্যানেলে 6 জন থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল এবং তাদের রাজনৈতিক নেতারা। তাদের সাথে আমার বাহেস হবে। অনুরোধ করবো আসেন, দেখবেন, জানবেন, বুঝবেন। পৃথিবী সম্বন্ধে না বুঝে মাস্টারমাইন্ড হবেন না। মাস্টারমাইন্ড আমার খেতাব দিলে আমি কম জানি, আমি এটা নিব না। এরকম খেতাব ফিরে দেওয়ার মানুষ আমাদের দেশে এই বাংলায় বহুত জন্মেছে, বহু আছে। খেতাব দিছে, খেতাব নেয় নাই, দেয় এই খেতাব নিব না, ফিরে দিছে, এরকম উদাহরণ আছে। সেহেতু আমরা অনুরোধ করব, আপনারা রাষ্ট্র চালাচ্ছেন, যে কদিনই চালান সেই কদিনই এমন কোন প্রশ্ন উত্থাপন করবে না যে প্রশ্নটা রাজনীতি। আপা, আমি একটা ছোট্ট কথা বলে দিই, কালকে আমাদের হাইকোর্টে একটা যুগান্তকারী রায় হয়েছে। 48টা, আবারও বলি, ওই আমাদের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি, 48টা পয়েন্ট আছে যেগুলি সংশোধন হাসিনা করেছিল। ফারা মাহবুবের কোর্ট ওই 48টার কোন সমাধান দিতে পারে নাই। উনি কি লিখছেন? উনি বলছে এটা মাত্র এক নির্বাচিত সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে, আদালত দিতে পারে না। এবং উনি ওই 58 ধারা ব্যাক করে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, 7 ক, খ, 40, 142 এগুলি কিছু সংশোধনী করছে। কিন্তু উনি এই 48টা আইটেম, জাতির পিতা সহ 48টা আইটেম বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, একমাত্র নির্বাচিত পার্লামেন্টে এটার সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে, রাজনৈতিক বিষয়ে কথা বলেন, সংস্কার করেন, যেখানে উচ্চ আদালত বলে পার্লামেন্টকে স্যালুট করে, আর আপনারা সেই পার্লামেন্টের কথা শুনলে, নির্বাচনের কথা শুনলে আপনাদের গা জ্বলে। এই জলাজলি বন্ধ করে সুন্দরভাবে চালান। হ্যাঁ, আমাদের নির্বাচন দিয়েছে, নির্বাচন শুনেন এবার। আমাদের একজন উপদেষ্টা, একজন বলল, কি বললো, এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে। আমাদের নির্বাচন কমিশনার কি বললো, যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন হবে। 26 জুন জুলাই একই কথা। আচ্ছা, জুন জুলাই একই, 26 জুন হলে আর তো ওটা ভাই 15 পরে গেলে তো আপনি 100% হইল। এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে, তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না। এই জন্যই বলছি যে না, আপনারা সঠিকভাবে চলেন, বুঝেন না, জানেন না, শুধু শুধু খালি ফাল পাই পারবেন। এই যে এরকম তাবলিগ লয়ে একটা জামালার মধ্যে পড়ছেন, ওই চিটাগাং লয়ে জামালার মধ্যে পড়ছেন, সব জামালার মধ্যে আপনারা পড়তেছেন, আপনারা নিজেরা ইচ্ছাকৃত হবে, আর আমাদেরকে এখানে খাটাচ্ছেন। এই কিছু হইলে কি বিএনপিরে ডাকো, জামাতরে ডাকো, মান্নারে ডাকো, সাকিরে ডাকো, কে এত না বলে পারেন? এই যে রেজওয়ানা, সে বলে যে 53 বছর কি করছেন? আরে 53 বছর আপনারা তো শুরুর আগে আমি বলছি, জিয়া রহমানের দেশে একটা দল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। জিয়া রহমান 4টা পত্রিকা থেকে 1000 পত্রিকা দিয়েছে, এবং বাঙালি জাতীয়তাবাদ থেকে মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদ উপহার দিয়েছে। গোট সংস্কারক
আপনি মাহফুজ কিসের সংস্কারক? আপনি রেজওয়ানা কিসের সংস্কারক? আপনি কিসের সংস্কার করবেন? আপনার বয়সও কাবার করে না। সেই তো কথা বলতে হুশ করে বলবেন। ধন্যবাদ সবাইকে।